তিনজন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। তিনজন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আসেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আসেই। ওদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকে ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর ওদের আলো ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমার মারুক কাটুক, বিএনপি আমার যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আছে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া, তোরা তো রিয়েল মানব, তোর তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হা দিয়ে দেই কাদেরটা, কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষা ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেইটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে ভিডিও এখনো ইউটিউবে আছে যে 71-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই, 76-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল 2জন বা 3জন। সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা এই করলো। কেউই চায় নাই। যদি আমার বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করে, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দিয়া করেন। এই কথা বহুবার বলেছি, হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায় বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটা খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 669 জন হলো গিয়া 523 জন
ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটার কোনোটাই খুঁজে পাবেন। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাহলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই 71-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করবো না, এই বিএনপির পক্ষেও কাজ করবো না। এখন সমস্যার শুরুটা এবার কোত্থেকে হইলো আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী, এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সারোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম, ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম। যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত, পিনাকি দাদা বলেন, কনক সারোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত, কারণ আমার ভিডিওটা দেখলে তারপরে বুঝবেন। এখন ধরেন নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি। এটা করে অনেকের গালিও শুনেছে যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে বলি, আমার চ্যানেলে এখনো সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপরে একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে কাজটা করেছে। সেখানেই দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ভিডিওতে আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এইসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না? আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না, কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসাবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায় চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসিগুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন, বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না। এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনুস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনুসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতা, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসে, সে কি মানে পীর সাহেব ছিল নাকি? সে ফেরেশতা ছিল? ইউনুস একজনকে বসিয়েছিল, এই যে মনসুর সাহেব, কি করেছে? কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5টা বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনুসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনুস থাকুক, সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনুস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনুস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনুস সনদ। ইউনুসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনুস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া বেগম, রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি, ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলি এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে
ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি, তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে, এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে, এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই আল্লাহর নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, খালি জুলাই সনদটা করে যেতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তুমি টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছো, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে ওরে সারা জীবন আল্লাহর কাছে আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চায় যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপি যারা আছেন, বিএনপি যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যায় বলবেন ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছে, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতি হলো এই যে ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত্যু ঘোষণা করা হলো, সেদিন দেখেছেন সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিচ্ছে সেদিন। তারপর আমার এই যে তার আগে আবার প্রথম আলোর ঘটনা, তো প্রথম আলোর ঘটনা আমি মনে করি আমি যদি নাকি মৃত্যুর পরে যদি নাকি আল্লাহর কাছে যায় একটা কিছু দেখাইতে চাই যে আল্লাহ আমি বেহেশত চাই এটার কারণে, তাহলে প্রথম আলোর বিরুদ্ধে থাকা এটা আমার একটা বড় কাজ। সো এটা নিয়ে আমি একদম রিগ্রেট ফিলও করি না, নিজের দোষীও মনে করি না, কিছুই মনে করি না। এখন এই যে প্রথম আলোর এই যে ঘটনা যত কিছু আছে এগুলো মিলে আসা আমার এই করলো, বাংলা এডিশন বন্ধ করলো। আমি এখনো সরকারের কারো কাছে যা করি নাই, আমি নিজে আপনাদেরকে এখনো ফেসবুকে বলিও নাই যে বাংলা এডিশনের যেই পোর্টালটা আছে, পোর্টালের নিবন্ধনটা তারা স্থগিত করে গিয়েছে, সেটা বিএনপি এসে এখনো খুলে দেয়নি, বলিও নাই যদিও, তো আশা করি খুলে দিবে। এখন এই যে এত কিছু হইলো না, শেষে বললাম না কেন বললাম জানেন? এই ইউনূস সহ সবগুলারে কেন ধুইলাম জানেন? তোমার পিছনে একটা কারণ আছে ভাই। আপনি অনেক মানুষ আছে জ্ঞান দেয়, হ্যাঁ ভাই আপনি এটা এরকম কেন করলেন, এরকম কেন? আরে বেটা তোর খারাপ লাগে না, আমার খারাপ লাগে। কি খারাপ লাগে জানিস আমি কি করেছি? 1.5 বছর আলেম, বিডিআর এদের জন্য বহুত কিছু নষ্ট করেছে, বহুত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সেনাবাহিনীর সাথে যে আমার যে সমস্যা, এই পিলখানার ঘটনার বিচার যদি আমি না চাইতাম, সেনাবাহিনীর সাথে আমার কোনো সমস্যা হতো না। আজকে যদি নাকি সরকারের এই বর্তমান সরকারের একজন সামরিক বিশাল বড় একটা পজিশনে একজন লোক আছেন, রিটায়ার্ড একজন সেনা অফিসার, তো তিনার ব্যাপারেও আমাকে এই সরকারের ভেতর, অর্থাৎ ইউনূস সরকারের ভেতর থেকেই বলা হয়েছে ওনার ব্যাপারে কথা বলতে, কি ওনার ওয়াইফের সাথে ভারতীয় একজনের সাথে খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল। তো সেটার দোষ তার ওনার না, ওনার ওয়াইফের দোষ। ওনার দোষ কি? কার কথা বলছি আপনারা বুঝেছেন, আমি ওনার নাম আর বলছি না। এরকম অনেকগুলো বিষয় নিয়ে বারবার চেয়েছি এই আলেমগুলোর হোক, জামিন হয়। সবচাইতে বেশি মানে হেল্প যিনি করেছেন তিনি হচ্ছে বর্তমান আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। যদিও উনি এই যে দিলীপ আগারওয়ালার জামিনের সাথে ওনার কিছুটা রোল ছিল, এবং কায়সার কামাল যিনি এখন ডেপুটি স্পিকার, এই দুইজনের রোল ছিল। আসিফ নজরুল এটা মূল হোতা ছিল, তাকে ছেড়ে দিয়েছে তারা। সম্ভবত 7টা মামলা রাতের আধারে চুপি করে তারপর একটা করে তারা জামিন দিয়ে তারা দেশ থেকে বার করে দিয়েছে। তারপরে আমরা জানতে পারি, এরপরে আসাদ ভাইয়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। কিন্তু সত্যি কথা বলতে আসাদ ভাই এই আলেমদের মুক্তির জন্য ওনার কাছে যখনই কোনো কথা বলেছি তখনই উনি সাথে সেটা অ্যাকশন নিয়েছেন এবং দেখা গিয়েছে সেটা জামিন হয়েছে। এমনকি সেনাবাহিনীর বিজিবির প্রধান যিনি বিজিবি, আমি হঠাৎ করে একদিন একটা পোস্ট করেছিলাম যে জামিনের বিষয় নিয়ে, মানে সংক্ষেপে বলি, তখন উনি একজনের মাধ্যমে ওনার পরিচিত আরেক কলিগ, উনি ফোন দেখলো, ভাই উনি একটু কথা বলবেন। বললাম সমস্যা নাই, কথা বলবো। উনি বললো ভাই আপনি এটা পোস্ট করেছেন, এটা তো সত্যি না। আমি বললাম তাহলে আপনি ওনাদের জামিনের ব্যবস্থা করেন। যাক, তারপরে জামিন হয়ে গেল। ওই সময় সবশেষ জামিন যেটা ছিল সম্ভবত 31 জন বোধহয় জামিন হয় ওই দিন। এই কাজগুলোর প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী,
মানে আমি ছাড়া আর কারো কোনো দায়িত্ব নাই। এই 15 বছরে এই যে মানুষগুলো যে কষ্ট করলো, সবার আগে এসে তো ভাই আপনার এই পিলখানার বিচার করা দরকার ছিল। সবার আগে এসে যে আলেমগুলো জেলখানায়, এদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে, তাদের এই বিচার করা দরকার হয়েছিল, করে নাই। এগুলো নিয়ে আমার সাথে সমস্যা শুরু হলো। এবং ওই দিন আমি তারেক রহমানের আশপাশের কিছু লোকজন আছে, যেমন কায়সার কামাল টামাল, এদেরকেও ধুইছিলাম। তো এটা নিয়ে বিএনপি আমার উপরে কষ্ট পেয়েছেন। তার উপরে যেদিন আমার ফেসবুক বন্ধ করলো মেটা আমার ফেসবুক বন্ধ করার পরে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, যদিও উনি এখন সেটা একটা লাথি খেয়েছেন, ওর নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান। এই ওয়াহিদুজ্জামান হলো গিয়া তারেক রহমানের সাথে যেইভাবেই হোক সে কোনো একভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন, মানে এখন ইদানিং লাথি খাওয়ার আগ পর্যন্ত ঘনিষ্ঠই ছিলেন। তিনি তথ্য বিষয়ক, বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাও ছিলেন, সম্পাদক। সেই ব্যক্তি ফেসবুকে একটা পোস্ট করলেন যে আমার ফেসবুক তিনি খেয়ে দিয়েছেন, হ্যাঁ, আমার সন্তানদের পেটের ভাতের কথা চিন্তা করে তিনি এতদিন এটা করেন নাই, এখন তিনি খেয়ে দিলেন, বাড়াবাড়ি করলে জেলে যাইতে হবে আমারে নাকি, এই পোস্ট করলেন তিনি। এখন উনি তো ওই সময় ছোটোখাটো ব্যক্তি না, তারেক রহমানের তথ্য প্রযুক্তি বিষয়ক, তারেক রহমানের ফেসবুক, টুইটার, এগুলোর পাসওয়ার্ডও তার কাছে ছিল তখন। তো সে তো ছোটোখাটো লোক না। তিনি যখন আমাকে নিয়ে এরকম পোস্ট করবে, আমি তারপরে বিএনপির পিছনে পিছনে ঘুরবো মনে হয়। ডক্টর কনক সারোয়ার উনি তো এখনো পর্যন্ত আমার জানা মতে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। এমনকি আমরা নির্বাচনে 2 দিন আগে আমরা 3 জন লাইভে আসার কথা ছিল, সেই দিনও কিন্তু নিযুক্ত হন নাই। আমি, পিনাকি দাদা 2 জন ছিলাম। সে ব্যক্তির বোন জেলখানায় ছিল। তিনি এই বিএনপির কাছ থেকে কি পেয়েছে? পিনাকি ভট্টাচার্যের সাথে কি হয়েছে আমি জানি না, বিএনপির কোন লেভেল থেকে কথা। আমি যতটুকু জানি যে তারেক রহমানের সাথে তার একটা বৈঠক হয়েছিল এবং সেখানে কি কি কথাবার্তা হয়েছে, কি কি কোন কোন বিষয়ে তারা সমঝোতা হইতে পারে নাই, আমি জানি না সেটা। আমার বিষয়ে আমি বলি, আজকে এপ্রিল মাস, তো 2025 সালের এপ্রিল বা মার্চ, এপ্রিল না সম্ভবত